আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাতুল তাবাসসুম টেকনিক ইনস্টিটিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো তোমরা সকলেই জানো আমাদের বাংলাদেশের পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি তোমাদের জন্য নিয়ে এসেছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস, তার সাথে রোড টু মিশন 100 সাজেশন এবং সাইক্লোন সাজেশন। তাছাড়া বেসিকের পাশাপাশি এখানে এমসিকিউর তোমাদের জন্য সাজেশন রাখা হয়েছে এবং প্রত্যেকটা বোর্ড প্রশ্নে সৃজনশীল রাখা হয়েছে এবং এখানে রয়েছে অনেক অনেক কিউআর কোড। যখনই তুমি কোনো প্রশ্নের সমস্যার সম্মুখীন হবে তখনই তুমি কিউআর কোডটা স্ক্যান করে ফেলবে এবং তোমার সামনে তোমার টিচার হাজির হয়ে যাবে। তাহলে এখনো দেরি কেন? যারা যারা এখনো বইটি সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো। আজকের ক্লাসে আমরা অধ্যায় 13 যে রাজশাহী বোর্ড 25 সালের প্রশ্নটা রয়েছে সেটা আজকে সমাধান করব। আশা করি আজকের ক্লাসটা করলে তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারবে। তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করে দিই। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, মিউচুয়ালিজম কি? তো এই সংজ্ঞাটা বইতে দেয়া আছে, খুব সুন্দর করে দেয়া আছে। তো আমরা আগে বুঝিয়ে নিই যে মিউচুয়ালিজম কাকে বলা হয়। মিউচুয়ালিজম মূলত এমন একটা আন্তঃসম্পর্ক যে সম্পর্কে দুইটা জীবই একে অপরের দ্বারা উপকৃত হয়। অর্থাৎ এখানে দুটো জীব থাকবে, সেটা উদ্ভিদ হতে পারে, সেটা প্রাণী হতে পারে, সেটা মানুষ হতে পারে, কোনো সমস্যা নেই, যে কোনো দুটো জীব হবে। সেই দুইটা জীবের মধ্যে দুইজনেরই এমন একটা অবস্থা থাকবে যে দুইজনই দুজনের উপকার করবে, ঠিক আছে? তাহলে সেই সম্পর্ককে বলা হয় মিউচুয়ালিজম। অনেকটা ফেসবুক ফ্রেন্ডের মতো। ফেসবুকে যে তোমাদেরকে যদি কোনো রিকোয়েস্ট পাঠানো হয় তখন কি দাঁড়ায় যে মিউচুয়াল ফ্রেন্ড আছে। মিউচুয়াল ফ্রেন্ড যেটা, কেন মিউচুয়াল ফ্রেন্ড বলা হচ্ছে? কারণ তোমার আইডিতে এমন কেউ আছে যেটা যে আইডি থেকে রিকোয়েস্ট আসে তার আইডিতে সেই ফ্রেন্ডগুলো আছে। মিউচুয়াল বলতে আচ্ছা ঠিক আছে, ও ওর পরিচিত, তার মানে ও কোনো না কোনোভাবে আমাকে চিনে, বা যেহেতু পরিচিত তার মানে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে যায়। এই চিন্তা করে এই সম্পর্কটাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ক্ষয়ের প্রশ্নটা দেখবো। ক্ষয় কি বলেছে? স্বভোজী জীব কাদেরকে বলা হয় এবং কেন? আচ্ছা, এই কোশ্চেনটা খুবই সহজ, আমরা সকলেই জানি। স্বভোজী জীব মানে কি? যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদেরকে স্বভোজী জীব বলা হয়। তাহলে স্বভোজী জীব কারা? উদ্ভিদ। এখন এই স্বভোজী জীবদের কাজ কি? সোজা কথায় খাদ্য তৈরি করা। তাহলে আমরা ব্যাখ্যাটা কিভাবে লিখবো? যেই সকল জীব নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে, অন্য কোনো জীবের ওপর খাদ্যের ওপর নির্ভর করতে হয় না, তাদেরকে স্বভোজী জীব বলা হয়। যেমন উদ্ভিদই একমাত্র স্বভোজী জীব যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কিভাবে করতে পারে? সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে পানি সংগ্রহ করে এবং তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটায়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটিয়ে তারা সরল শর্করা অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজটা কি? একটা সরল শর্করা, এটা বা কার্বোহাইড্রেট। তো এই যে গ্লুকোজটা তৈরি হচ্ছে এটাই মূলত ওদের প্রধান খাদ্য। এবং এই গ্লুকোজ কোথায় জমা থাকে? উদ্ভিদের পাতায় জমা থাকে, মূলে জমা থাকতে পারে, কাণ্ডে জমা থাকতে পারে, শাখা প্রশাখায়, ফুল ফল এগুলোতে জমা থাকে, ঠিক আছে? যেহেতু সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাই সবুজ উদ্ভিদ যারা আছে তাদেরকে আমরা স্বভোজী জীব বলে থাকি। এবং সবুজ উদ্ভিদের ভক্ষণ করে থাকি অন্যান্য প্রাণীরা, মানুষ সহ অন্যান্য প্রাণী কিন্তু দেখবে যে এই উদ্ভিদগুলোকে ভক্ষণ করে। এরপরে প্রশ্ন দেখো কি বলেছে, উদ্দীপকের চিত্র এতে উল্লেখিত বাস্তুতন্ত্রটি বর্ণনা করো। তাহলে উদ্দীপকের চিত্র এ কাকে বোঝানো হচ্ছে? উদ্দীপকের চিত্র এটা যদি আমরা ভালো করে খেয়াল করি, এটা একটা পুকুরের ছবি। পুকুরের ছবিতে এখানে শাপলা ফুলের বা পদ্ম ফুলের যে পাতা সেটাকে দেখা যাচ্ছে। এখানে একটা বড় মাছ দেখা যাচ্ছে, বড় মাছের এখানে তীর চিহ্ন আছে, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে বড় মাছটা এই মাছটাকে খায়, মানে বড় মাছ তার থেকে ছোট মাছকে ভক্ষণ করে। আর ছোট মাছের সামনে একটা তীর চিহ্ন, এখানে একটা ছোট পোকার মতো আছে, তার মানে ছোট মাছটা এই ছোট পোকাটাকে ভক্ষণ করছে। তার মানে কি? এখানে একটা পুকুরের বাস্তুতন্ত্র দেখানো হয়েছে। তোমাকে জ্ঞানমূলকে উত্তর করতে হবে যেটা কোন বাস্তুতন্ত্র, তারপরের প্যারায় গিয়ে তুমি এটাকে ব্যাখ্যা করবা। তো যখন তোমার অর্থাৎ তোমার প্রয়োগমূলক যখন প্রশ্ন আসবে, ফার্স্টে তুমি জ্ঞানমূলক উত্তরটা দিবা, দেওয়ার পরে তুমি এই বাস্তুতন্ত্র বলো বা যে অংশটা দেয়া আছে এইটা কি তুমি ব্যাখ্যা করবা। ব্যাখ্যা করার পরে তুমি চাইলে কিন্তু এখানে ছবিও দিতে পারো, তবে ছবি দিতে চাইলে কখনোই অ্যান্সারের শেষে দিবা না ছবি, বা একদম শুরুতে দিবা না, অ্যান্সারের মাঝামাঝি জায়গায় তুমি অবশ্যই ছবিটা দেওয়ার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি যে এটার অ্যান্সারটা আমরা কীভাবে লিখবো এবং আমি তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা বুঝিয়ে দিচ্ছি। উদ্দীপকের চিত্র এতে উল্লেখিত বাস্তুতন্ত্র পুকুরের বাস্তুতন্ত্র। তার মানে উদ্দীপকের উল্লেখিত যে চিত্র এ আছে সেটা কাকে বোঝানো হচ্ছে? পুকুরের বাস্তুতন্ত্রকে নির্দেশ করছে। জলভাগের বাস্তুতন্ত্রের কাছ থেকে ভালো করে দেখার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে কি? পুকুর। তার মানে জলভাগের যে বাস্তুতন্ত্র রয়েছে সেটা সাগরের বাস্তুতন্ত্র হতে পারে, নদীর বাস্তুতন্ত্র হতে পারে, এক এক জায়গায় বাস্তুতন্ত্র এক এক রকম হবে। তবে সহজভাবে বা সুন্দরভাবে বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে কি? পুকুরের বাস্তুতন্ত্র। কেন? কারণ পুকুর জায়গাটা ছোট, প্লাস পুকুরে তোমার উদ্ভিদ থেকে শুরু করে তোমার ছোট বড় সকল মাছ এবং বিভিন্ন প্রাণী রয়েছে, যার কারণে আমরা এখানে বাস্তুতন্ত্রটা খুব ভালোভাবে বুঝতে পারি।
পুকুরে বসবাসরত জীব এবং জড় পদার্থের নিবিড় সম্পর্ক ভালোভাবে বোঝা যায়। জড় উপাদানগুলো হলো বিভিন্ন প্রকার জৈব এবং অজৈব পদার্থ, পানি, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি। তার মানে হচ্ছে গিয়ে জড় উপাদান যেগুলো আছে সেগুলো হচ্ছে জৈব অজৈব পদার্থ, এগুলো জড় উপাদান। পানি, সূর্যালো এটা জড় উপাদান, কার্বন ডাই অক্সাইড একটা জড় উপাদান, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে গিয়ে জড় উপাদান। তাহলে সজীব উপাদান কোনগুলো? যেগুলো জীবন আছে। কাদের জীবন আছে? যারা অন্য প্রাণীকে ভক্ষণ করে তাদেরই জীবন আছে। তার মানে বিভিন্ন স্তরের খাদকরা হচ্ছে জীব উপাদান বা সজীব উপাদান। তাহলে এটার মধ্যে কি কি রয়েছে? উৎপাদক রয়েছে, প্রথম স্তরের খাদক রয়েছে, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, বিভিন্ন রকমের বিয়োজক রয়েছে। এখন আসি উৎপাদক। উৎপাদক হচ্ছে কাকে বলে? উৎপাদক হলো সালোক সংশ্লেষণকারী বিভিন্ন শৈবাল এবং অগভীর পানির উদ্ভিদ। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু তোমাকে পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা করতে বলেছে, তোমাকে অবশ্যই পুকুরের বাস্তুতন্ত্রের যে উৎপাদকটা থাকে, যে প্রথম স্তরের খাদক থাকে, যে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরের খাদক থাকে, প্রত্যেকটা সম্পর্কে আলাদা প্যারায় বর্ণনা করবা, একসাথে বর্ণনা করতে যাবা না। কারণ একসাথে বর্ণনা করলে দেখতেও একঘেয়ে লাগে এবং উত্তরটা তখন আর শিক্ষকের কাছে ইন্টারেস্টিং লাগে না, বা হচ্ছে খুব মানে অন্যরকম লাগে না। তুমি যদি এটাকে প্যারা করে দাও, খুব সহজে উত্তরটা বোঝা যাবে, প্লাস এইটার মার্কিংও করা খুব ইজি হবে। সাথে তুমি যদি এভাবে একটা ছবি দিয়ে দাও মাঝখানে, তাহলেও তুমি এখানে 3-এ 3 অবশ্যই পাবা। তাহলে আমার অ্যান্সারটা কিভাবে করতে হবে? যখন এই ধরনের বাস্তুতন্ত্রের প্রশ্ন আসবে, প্রথমে ওই বাস্তুতন্ত্র রিলেটেড যে আগে প্রথমে তুমি অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটা দিবা, যে এটা কি, জিনিসটা কি, পুকুরের বাস্তুতন্ত্র কি, বা বনভাগের বাস্তুতন্ত্র বলতে কাকে বোঝানো হয়, সেটা তুমি আগে কয়েকটা লাইন ব্যাখ্যা করবা। করার পরে ওই বাস্তুতন্ত্রে কারা উৎপাদক, কারা প্রথম স্তরের খাদক, কারা দ্বিতীয় স্তর এবং কারা তৃতীয় স্তরের খাদক, সেই অংশগুলো সম্পর্কে আলাদা আলাদা প্যারায় তুমি এটা বর্ণনা করবা এবং মাঝখানে অবশ্যই ছবিটা রেখে দিবা, ঠিক আছে? এবং ছবিটা রাখার পরে মাথায় রাখতে হবে অবশ্যই ছবিটা চিহ্নিত করতে হবে। চিহ্নিত না করলে কিন্তু এখানে নাম্বার কাটা যাওয়ার সম্ভাবনা থাকে। চিহ্নিত মানে এই ছবিটা যে আমি আঁকলাম, এই ছবিটার পাশে আমি ডান দিকে হচ্ছে এটা দাগ দিয়ে দিব, এটাকে প্রথম স্তরের খাদক বলে, এটা দ্বিতীয় স্তরের খাদক বলে, এটা তৃতীয় স্তরের খাদক বলে। এইভাবে করে কিন্তু আমরা ছবিটাকে চিহ্নিত করব। তাহলে চলো আমি একটু বুঝিয়ে দিই এটাকে আমরা কিভাবে লিখতে পারি। উৎপাদক কি? উৎপাদক হচ্ছে গিয়ে যারা সালোক সংশ্লেষণ ঘটাতে পারে। এখন সালোক সংশ্লেষণ কারা ঘটাতে পারে? যে কোনো সবুজ উদ্ভিদ ঘটাতে পারে। তাহলে পুকুরের ক্ষেত্রে উৎপাদক কারা হবে? অবশ্যই পুকুরে থাকা শৈবালগুলো উৎপাদক হবে, কারণ আমরা জানি শৈবালের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকে, তারা সালোক সংশ্লেষণ করবে। তাছাড়া অগভীর পানিতে, অগভীর মানে যে পানিটা খুব বেশি গভীর না, সমুদ্রের মতো গভীর না, সে অগভীর পানির উদ্ভিদও হতে পারে উৎপাদক। আমরা জানি পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের, মানে ছোট ছোট জীবদের প্ল্যাঙ্কটন বলা হয়। তো এই প্ল্যাঙ্কটনকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন, একটাকে বলা হয় জু প্ল্যাঙ্কটন। আমি তোমাদেরকে একটু নোটে লিখে দিচ্ছি, একটু খেয়াল করো। আমি যদি প্ল্যাঙ্কটনের কথা বলি, তাহলে এটাকে দুই ভাগে ভাগ করতে পারবো। একটাকে বলা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন, একটাকে বলা হচ্ছে জু প্ল্যাঙ্কটন, ঠিক আছে? এখন এই ফাইটো মানে কি? উদ্ভিদ। সবসময় মনে রাখবা, যার নামের শুরুতে ফাইটো থাকবে সেটা উদ্ভিদকে নির্দেশ করে। আর জু হচ্ছে কি, আমরা জানি সবাই চিড়িয়াখানাকে কি বলে? জু বলা হয়। তার মানে জু প্ল্যাঙ্কটন কাকে বোঝানো হচ্ছে? জীবদের বোঝানো হচ্ছে। তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র জীবদের কি বলা হয়? জু প্ল্যাঙ্কটন বলা হয়। তাহলে এটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণী আছে তাদেরকে আমরা জু প্ল্যাঙ্কটন বলবো, ঠিক আছে? আমরা জানি প্ল্যাঙ্কটন মানে হচ্ছে ক্ষুদ্র, আর জু হচ্ছে গিয়ে প্রাণীকে নির্দেশ করে, তাহলে ক্ষুদ্র প্রাণীদেরকে আমরা জু প্ল্যাঙ্কটন বলবো। তাহলে প্ল্যাঙ্কটন যেটা, সেটা আমাদের পুকুরে থাকবে। এখন ফাইটোপ্ল্যাঙ্কটন যে উদ্ভিদরা আছে তাদেরকে কারা ভক্ষণ করে? জু প্ল্যাঙ্কটন বা খুব ক্ষুদ্র ক্ষুদ্র যে পোকা আছে তারা হচ্ছে ভক্ষণ করে। তবে ফাইটোপ্ল্যাঙ্কটন ছাড়াও আমাদের পুকুরের আশেপাশে ম্যাক্রো ফাইট থাকতে পারে। ম্যাক্রো মানে কি? ম্যাক্রো মানে হচ্ছে বড়। মাথায় রাখবো সবসময়, ম্যাক্রো মানে বড় বোঝায়, মাইক্রো মানে ছোট বোঝায়, ঠিক আছে? বা প্ল্যাঙ্কটন মানে ছোট বোঝায়। তাহলে ম্যাক্রোফাইট মানে যেহেতু এখানে ফাইট আছে, অর্থাৎ এই বড় উদ্ভিদগুলোও কিন্তু পুকুরের উৎপাদক হিসেবে কাজ করবে। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন, উদ্ভিদ প্ল্যাঙ্কটন হচ্ছে সবুজ জলজ শৈবাল বা অন্যান্য যে জলজ উদ্ভিদ থাকে তারা, এবং তারা কি করবে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে। এরাই হচ্ছে পুকুরের উৎপাদক। এরপরে আসো প্রথম স্তরের খাদক কারা। এখানে অবশ্যই আমি ছবিটা দিব। ছবিটাতে হচ্ছে তুমি একটা পুকুরের বাস্তুতন্ত্রকে নির্দেশ করবে, পুকুরের বাস্তুতন্ত্রের উৎপাদক থাকবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরের খাদকদের আমার নির্দেশ করতে হবে।
প্রথম স্তরের খাদক কারা? যারা হচ্ছে এই উৎপাদকদের ভক্ষণ করে তারাই কিন্তু প্রথম স্তরের খাদক। তাহলে কারাই উৎপাদকদের ভক্ষণ করে? যারা জুপ্ল্যাঙ্কটন আছে তারা তো ভক্ষণ করেই, তাছাড়া হচ্ছে কিছু ছোট ছোট মানে ক্ষুদ্র পোকা বা হচ্ছে মশার শুকির আছে তারাও কিন্তু এই উৎপাদককে ভক্ষণ করে থাকে। তাহলে নানা ধরনের ক্ষুদে পোকা, মশার শুকির, অতি ক্ষুদ্র প্রাণী, জুপ্ল্যাঙ্কটন ছাড়াও রুই, কাতলা, মাছও কিন্তু প্রথম স্তরের খাদক। এবং ভাসমান ক্ষুদ্র প্রাণীদেরকে জুপ্ল্যাঙ্কটন বলা হয়। এই জুপ্ল্যাঙ্কটন কখনোই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা কি করে? তার উৎপাদক ভক্ষণ করে বেঁচে থাকে। তারপরে দেখো দ্বিতীয় স্তরের খাদক। দ্বিতীয় স্তরের খাদক কারা? যারা প্রথম স্তরের খাদকদের ভক্ষণ করে তারা দ্বিতীয় স্তরের খাদক। কারা হতে পারে এখানে? ছোট মাছ, কিছু জলজ পতঙ্গ, ব্যাঙ, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এরা হচ্ছে কি নিজে খাদ্য প্রস্তুত করতে পারে না এবং উৎপাদককেও সরাসরি ভক্ষণ করতে পারে না। তার মানে এখানে যারা আছে তারা কিন্তু উৎপাদক মানে শৈবাল বলো বা ফাইটোপ্ল্যাঙ্কটন বলো এদেরকে ভক্ষণ করতে পারবে না। এবং যেহেতু ভক্ষণ করতে পারে না তারা শুধুমাত্র প্রথম স্তরের খাদক যারা তাদেরকে খেয়ে থাকে, এই জন্য এরা দ্বিতীয় স্তরের খাদক হিসেবে পরিচিত। এরপর হচ্ছে কি তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক কারা? যারা দ্বিতীয় স্তরের খাদকদের ভক্ষণ করে। দ্বিতীয় স্তরের খাদক যেমন মনে করো ছোট মাছ, চিংড়ি, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এদেরকে যারা ভক্ষণ করবে তারাই তৃতীয় স্তরের খাদক হবে। কারা ভক্ষণ করে? শোল, বোয়াল, ভেটকি ইত্যাদি বড় মাছ অথবা বক, এরা হচ্ছে তৃতীয় স্তরের খাদক বা এদেরকে আমরা কোনো কোনো ক্ষেত্রে সর্বোচ্চ স্তরের খাদকও বলে থাকি। আচ্ছা, এরপরে একটা দেখো বিয়োজক। বিয়োজক কারা? যারা হচ্ছে কোনো খাদকের মধ্যে পড়বে না, তারা কি করবে? তারা হচ্ছে মৃত প্রাণীদেরকে হচ্ছে পচাতে সাহায্য করবে, তারাই হচ্ছে বিয়োজক। এখন এরা কারা? কিছু শৈবাল আছে, কিছু ব্যাকটেরিয়া আছে, এদেরকে আমরা বিয়োজক বলবো। পুকুরের পানিতে বহু ছত্রাক এবং ব্যাকটেরিয়া বসবাস করে, এদেরকে বিয়োজক বলা হয়। এরা কোথায় থাকে? এরা পানিতে ভাসমান বা পানির তলায় কাদার মধ্যে বাস করে, ঠিক আছে? এরা জীবিত বা মৃত প্রাণীদেরকে আক্রমণ করবে এবং পচনে সাহায্য করবে। ফলে উৎপাদকের ব্যবহার উপযোগী জৈব বা অজৈব রাসায়নিক পদার্থ পুনরায় সৃষ্টি হবে এবং এইসব বিয়োজিত উপাদানগুলো আবার পুকুর উৎপাদক শ্রেণীর জীব ব্যবহার করে। তার মানে এই যে বিয়োজক যারা আছে, এই বিয়োজক হচ্ছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া। এরা হচ্ছে পুকুরের মাটিতে থাকবে এবং এখানে যে উদ্ভিদ বা যে প্রাণী বড় তাদেরকে কি করবে? পচাতে সাহায্য করবে। এবং এখানে পচানোর পরে যা তৈরি হবে, যে অজৈব উপাদান বা যে উপাদানটা তৈরি হচ্ছে সেটা কিন্তু মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করছে। মানে পুকুরের পানির যে মাটি রয়েছে তখন সেটা কিন্তু উর্বরতা বাড়াবে এবং এগুলা কিন্তু পরবর্তীতে আবার উৎপাদকে বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে পরিশেষে কি বলা যায়? যে উদ্দীপকের চিত্র এতে উল্লেখিত বাস্তুতন্ত্র হচ্ছে গিয়ে পুকুরের বাস্তুতন্ত্র, যেটা হচ্ছে আমরা বর্ণনা করেছি। এবং আশা করি তোমরা যদি এভাবে অ্যান্সার করো তোমরা খুব ভালো একটা নাম্বার পাবে। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখব। ঘয়ের প্রশ্ন দেখো কি বলেছে, যে উদ্দীপকের চিত্র বিতে উল্লেখিত শৃঙ্খল দুটি তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, উদ্দীপকের চিত্র বিতে কি বোঝানো হচ্ছে আর উদ্দীপকের চিত্র এতে কি বোঝানো হচ্ছে? চিত্র এতে হচ্ছে একটা পুকুরের বাস্তুতন্ত্র বোঝানো হচ্ছে যেখানে উৎপাদক থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরের খাদক রয়েছে। কিন্তু আমরা যদি বিটা দেখি, খেয়াল করি, তাহলে বিতে যে উল্লেখিত শৃঙ্খল রয়েছে, মানে এখানে দুইটা খাদ্য শৃঙ্খল রয়েছে, এটা একটা, এটা হচ্ছে আরেকটা। প্রথম খাদ্য শৃঙ্খল যেটা, সেটা হচ্ছে ঘাস, পতঙ্গ। এখানে যদি আমরা প্রথম খাদ্য শৃঙ্খলা দেখি, সেটা হচ্ছে ঘাস, পতঙ্গ, ব্যাঙ, সাপ, বাজ পাখি। এটা হচ্ছে একটা বড় খাদ্য শৃঙ্খল। আর পরেরটা হচ্ছে মানুষ, মশা, জীবাণু। তাহলে এখানে আমরা দুই ধরনের খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বা বড় একটা খাদ্য শৃঙ্খল যেখানে উৎপাদক রয়েছে, আর দ্বিতীয়টাতে কোনো উৎপাদক নাই, এটা হচ্ছে উৎপাদকবিহীন একটা খাদ্য শৃঙ্খল। তাহলে আমরা এই দুটার মধ্যে পার্থক্য করব। আচ্ছা দেখো, উদ্দীপকের বিতে উল্লেখিত শৃঙ্খল দুটি যথাক্রমে এটা দিয়ে দিলাম। তারপরে প্রথম যে শৃঙ্খল, সেখানে ঘাস কি? ঘাস হচ্ছে উৎপাদক, তার মানে সেখানে ঘাসটা কি হিসেবে রয়েছে? উৎপাদক, মানে যে নিজের খাবার নিজে তৈরি করে। পতঙ্গ খাদ্য হিসেবে ঘাসকে এবং পতঙ্গকে খাদ্য হিসেবে গ্রহণ করেছে ব্যাঙ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘাসকে কে খায়? পতঙ্গ খায়। এবং পতঙ্গকে কে খায়? ব্যাঙ খায়। ব্যাঙকে কে খায়? সাপ। সাপকে কে খায়? বাজ পাখি। তাহলে এই পতঙ্গ হচ্ছে প্রথম স্তরের খাদক, ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, সাপ তৃতীয় স্তরের খাদক, আর বাজ পাখি হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। আমরা কখনোই বলবো না হচ্ছে কি এটা চতুর্থ স্তরের খাদক, আমরা বলবো সর্বোচ্চ স্তরের খাদক। আচ্ছা, তাহলে আমরা এখানে সেটাই লিখেছি, ব্যাঙ দ্বিতীয় স্তরের খাদক হবে, পতঙ্গ প্রথম শ্রেণী বা প্রথম স্তরের খাদক, সাপ হচ্ছে তৃতীয় স্তরের খাদক, সাপ ব্যাঙকে খেয়ে বেঁচে থাকে, বাজ পাখি হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। আর বাজ পাখি সেটা খাদ্য হিসেবে গ্রহণ করে সাপকে। এভাবে ঘাস থেকে, অর্থাৎ উৎপাদক থেকে সর্বোচ্চ স্তরের খাদক পর্যন্ত প্রত্যেক স্তরের খাদক তার পূর্ববর্তী স্তরকে খেয়ে বেঁচে থাকবে। এভাবে একটা খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে। বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল বিভিন্ন রকমের হতে পারে। এটা হচ্ছে আমাদের একটা উৎপাদক সহ খাদ্য শৃঙ্খল। এর পরেরটাতে দেখি, দ্বিতীয় খাদ্য শৃঙ্খলে আমরা দেখতে পাচ্ছি মানুষ, মশা আর ডেঙ্গু। ডেঙ্গু বলতে এখানে একটা জীবাণুকে বোঝানো হচ্ছে। এইখানে
পরজীবী উদ্ভিদ এবং প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করবে। মানে এখানে যে জীবটা থাকবে সেটা কি করে, তার নিজের চেয়ে বড় আকারের পোষক দেহ থেকে খাবারটাকে গ্রহণ করবে। কোনো কোনো ক্ষেত্রে একটা পরজীবীর উপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী তার খাদ্যের জন্য নির্ভরশীল হয়। তার মানে এখানে কোনো একটা পরজীবীর ওপর আরেক ধরনের ক্ষুদ্র পরজীবী নির্ভরশীল। তাহলে এখানে মশা হচ্ছে একটা পরজীবী যে মানুষের রক্তকে বেঁচে থাকে, সে নিজে একটা পরজীবী। এখন মশার ভিতরে যে ডেঙ্গু ভাইরাস রয়েছে সেটা আবার পরজীবী হিসেবে রয়েছে। কেন? কারণ ডেঙ্গু ভাইরাসের বংশবৃদ্ধির জন্য তোমার হচ্ছে কি একটা পোষক দেহ লাগবে। মানে ডেঙ্গু ভাইরাসটার বংশবৃদ্ধির জন্য তোমার এমন একটা পোষক দেহ লাগবে যেখানে সে তার নিজের বংশটা বৃদ্ধি করতে হবে, সেখানে সে রোগবালাই তৈরি করতে পারবে। ঠিক আছে? তাহলে এই ডেঙ্গু ভাইরাস যেটা সেটা মশার উপর নির্ভরশীল, আবার মশা যেটা সেটা মানুষের উপর নির্ভরশীল, কারণ মানুষের রক্ত ছাড়া তার যে লার্ভাটা আছে সেই লার্ভাটা বড় হবে না। এই ক্ষেত্রে খাদ্য শিকলের প্রথম ধাপ, মানে প্রথম যে ধাপ, সেখানে সবসময় সবুজ উদ্ভিদ নাও থাকতে পারে। এই ক্ষেত্রে শিকলটাকে আমরা অসম্পূর্ণ শিকল বলবো, কারণ এখানে কোনো উৎপাদক নেই। উল্লেখ্য, এখানে মানবদেহের রক্ত শোষণকারী ইউরিডিস মশা নিজেই সেই রক্ত থেকে পুষ্টি লাভ করে না, কিন্তু তার গর্ভস্থ ডিমগুলোর বিকাশে কাজে লাগায়। যেটা তোমাদেরকে বললাম, তার যে গর্ভের ডিম আছে সেটা বিকাশে কাজে লাগায়। অপরদিকে প্রথম খাদ্য শৃঙ্খলটি হলো একটা শিকারজীবী খাদ্য শৃঙ্খল। তার মানে প্রথমটা কি খাদ্য শৃঙ্খল? শিকারজীবী। আর দ্বিতীয়টা কি? সেটা হচ্ছে একটা অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। তাহলে এই শিকারজীবী খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদ্যের মধ্যে পরিলক্ষিত হয়। এই খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে শক্তি কিছু অপচয় ঘটে। অপরদিকে দ্বিতীয় খাদ্য শৃঙ্খলটা একটা পরজীবী খাদ্য শৃঙ্খল, যা হচ্ছে পোষক দেহ এবং তোমার অপর ক্ষুদ্রতর পরজীবীর মধ্যে বিদ্যমান। এখানে ক্ষুদ্রতর জীব নিজে পুষ্টি লাভ করে না, কিন্তু তার ডিমগুলো বিকাশে কাজে লাগায়। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে দুইটা খাদ্য শৃঙ্খল রয়েছে দুইটাই কিন্তু আলাদা। কারণ একটা উৎপাদক রয়েছে যেটা আমরা শিকারজীবী খাদ্য শৃঙ্খল বলবো, এবং আরেকটাকে উৎপাদক নেই, যেটা হচ্ছে কি তোমার উৎপাদক ছাড়া খাদ্য শৃঙ্খলটা শুরু হয়েছে, এটা একটা পরজীবী খাদ্য শৃঙ্খল হবে। তো এই দুইটার কিন্তু অবশ্যই আলাদা হবে। তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু বোর্ডের প্রশ্নটা সলভ করলাম। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং আমাদের বইতে অনেক কিউআর কোড রয়েছে। যদি কোনো প্রশ্নের সমস্যার সম্মুখীন হয়, সাথে সাথে কিউআর কোড স্ক্যান করবো এবং আমরা হাজির হয়ে যাব এবং তোমাদের সেই প্রশ্নের সহজ সমাধান দিব। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।